নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প ডবল রোল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নাড়ু ওঝার সময়টা এখন বেশ যাচ্ছে, মানে পশার একেবারে জমজমাট। রুগীর ঠেলায় নাওয়া খাওয়ার সময় নেই। হাড়ু ওঝা মরে গিয়ে তার এই চলছে। কদিন আগেও এক রত্তি কদর ছিল না তার। যা কিছু নাম ডাক তখনই হাড়ু ওঝার। ভূতে ধরা কেস মানেই হাড়ু ওঝা। এমনও নাকি হয়েছে যে কল পেয়ে হাড়ু দেখে রুগী ফিট, মানে হাড়ুকে কল দেওয়া হয়েছে শুনেই ভূত পগার পার। ভূতের ভয়ে লোকে তখন রাম রাম না বলে হাড়ু হাড়ু বলতো, তাতে কাজও হতো বেশি। এই যখন অবস্থা, লোকে আসবে কেন নাড়ুর কাছে? আসতো না বড় একটা, শুধু যে কেসগুলো হাড়ু রেফার করতো সেগুলো পেত নাড়ু। হাড়ু হয়তো বলল, আজ আর আমি পেরে উঠবো না বাপু, দুটো ব্রহ্মদত্তি আর মামদোর কেস আছে। তোমরা যা বলছো লক্ষণ শুনে মনে হচ্ছে মেছো পেতনি ধরেছে। সামান্য ব্যাপার, তোমরা বরং নাড়ুর কাছে যাও, গিয়ে বলো আমি পাঠিয়েছি, ওই যা করার করে দেবে। সে একদিন গেছে নাড়ু, না খেতে পেয়ে নিজেই মরে ভূত হবার অবস্থা। মাঝে মাঝে মনে হতো ওঝাগিরি ছেড়ে দিয়ে অন্য প্রফেশনে চলে যাবে, দুটো খেয়ে পড়ে বাঁচবে যা হোক। ঠিক তখনই হঠাৎ ভাগ্যের চাকাটা বাঁই করে ঘুরে গেল। দেহ রাখলেন হাড়ু ওঝা। মানুষজন বলা কওয়া করলো, এবার না ভূতের জ্বালায় দেশান্তরী হতে হয়, বাঁচাবার মতো তো কেউ আর রইল না আমাদের। নাড়ু ওঝার কি আর ক্যালি আছে? একদিন হলো কি, মিত্তিরদের বড় বউটাকে ধরলো ভূতে। মিত্তিররা বড় লোক মানুষ, তারা খরচ করে ভিনগা থেকে বাঘা বাঘা ওঝা আনা করালো, কিন্তু হলে কি হবে, সব কটা ফেল। বউটার একেবারে যায় যায় দশা। শেষে কে একজন যুক্তি দিল, নাড়ুকে ডাক করানো যাক একবার, হাজার হোক ঘরের লোক। হাড়ুর সঙ্গে একই গায়ে এতদিনের বাস, বলা যায় না দু একটা বিদ্যে শিখেও থাকতে পারে। ফার্স্ট বয়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করলে ফেল করা ছেলেরও তো কিছু উন্নতি হয়। ডাক পেলেন নাড়ু ওঝা। গিয়ে লক্ষণ থেকে বুঝলেন আশাওড়া গাছের পেতনি ধরেছে। দাওয়াইটা জানা ছিল তার। সর্ষে আর শুকনো লঙ্কা বেল কাঠে পুড়িয়ে ধোঁয়া দিলেন খুব কষে। তারপর কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে কিছুটা আওড়াতেই পেতনি হাওয়া। ব্যাস, তারপর থেকে আর রুগীর অভাব হয়নি নাড়ুর। সুনাম সুখ্যাতি একেবারে হই হই করে ছড়িয়ে পড়ল চারিদিকে। রাতে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করছিলেন নাড়ু। সারাদিন বড্ড ধকল গেছে। শ্যামপুরে একটা কেস ছিল আজ, জটিল কেস। নচ্ছার একটা স্কন্ধকাটা ধরেছিল বাড়ির কর্তাকে। স্কন্ধকাটা ধরলে বেশ চিন্তার ব্যাপার। স্কন্ধকাটা ভূতের মুন্ডু থাকে না বলে নাক কানের বালাই নেই, তাই লঙ্কা পোড়া বা সর্ষে পোড়ার গন্ধ দিয়ে লাভ হয় না। রামায়ণ পাঠ করলেও ফল মেলে না, কানই নেই তো শুনবে কোথা দিয়ে। এখন চাই বিছুটি দাওয়াই। মরার খুলিতে মন্ত্রপুত গঙ্গা জল নিয়ে রাম তুলসী গাছের পাতা দিয়ে ছেটাতেই কাজ হলো। দক্ষিণা মিলেছে ভালোই। হুঁকো টানতে টানতে নাড়ু ভাবছিলেন, এবার বাড়ির চারদিকে উঁচু পাঁচিল তুলতে হবে। চোরের উৎপাত বড় বাড়ছে। নাড়ু ওঝা ভূতের জম হলে কি হবে, চোর জব্দ করার মন্ত্র তার জানা নেই। হঠাৎ জানলার কাছে একটু খুটখাট শব্দ হলো। নাড়ু সচকিত হলো, চোর টোর মনে হচ্ছে। কিন্তু তারপরেই গন্ধটা পেলেন। সেই চেনা গন্ধ। মনে একটু সন্দেহ হলো তার। এখানে তো গন্ধ পাবার কথা নয়। ভালো করে একবার নাকটা টানলেন তিনি। হ্যাঁ, নির্ঘাত মনে হচ্ছে। তার এতদিনের অভিজ্ঞতা ভুল হবার নয়। হাতের হুঁকোটা রেখে উঠে দাঁড়ালেন নাড়ু। তিনি হলেন গিয়ে ভূতের জল্লাদ, আর তার ঘরেই কিনা ভূত। বেটাকে ধরে কষে শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি গিয়ে ব্যাগ থেকে করটির মালাটা বের করতে গেলেন, কিন্তু আগেই অন্ধকার কোণ থেকে খুব মৃদু গলায় কে যেন বলে উঠল, এই থাক থাক, শোনো কথা আছে। নাড়ু হুঙ্কার দিলেন, কে তুই? আরে আমি গো। আমিটাকে? আমি যে হাড়ু ওঝা,
গন্ধ শুকে তোমার বোঝা উচিত ছিল। কিছু মনে করো না বাপু, তোমার শিক্ষে দীক্ষের এখনো কিছু খামতি আছে। শুধু ভূতের গন্ধ পেলেই হবে না, কে ভূত তাও ধরে ফেলতে হবে। তুমি বাপু ভূতেশ নন্দীর লেখা গুজ্জক শাস্ত্রের 7ম খণ্ডটা একবার ঝালিয়ে নিও, সেখানে সব দেওয়া আছে। মনে মনে একটু লজ্জা পায় নাড়ু, বলেন, আসলে অনেকদিন আগে পড়া তো, সব ঠিকঠাক স্মরণে নেই। তা আপনি হঠাৎ আমার কাছে? খুব দরকার ছিল বাপু। হ্যাঁ হ্যাঁ, বলুন না। একটু ব্যস্ত গলায় নাড়ু বলে ওঠেন, কি করতে হবে আপনার জন্যে? এখানে আমি বড় অশান্তিতে আছি গো। কেন কেন? অশান্তি কেন? মনুষ্য জন্মের কর্মফল। একটা দীর্ঘশ্বাস ফেলে হারু বলে, তুমি তো ভালোই জানো, মানুষ থাকতে বিস্তর ভূতকে জব্দ করেছি আমি। এই গোটা তল্লাটে একেবারে ভূতের মহামারী লাগিয়ে দিয়েছিলুম। এখন সেই রাগে সব বেটা আমার ওপর শোধ তুলছে, একেবারে তিষ্ঠতে দিচ্ছে না আমায়। খুব অবাক হয়ে নাড়ু বলেন, সে আবার কেমন কথা? তবে আর বলছি কি। হারু বলে, উঠতে পিঠতে অত্যাচার। কেউ হয়তো খুলিতে খটাং করে একটা গাঁটটা মেরে দিয়ে গেল, কেউ হয়তো হাঁটু থেকে একটা ঠ্যাং খুলে নিয়ে দিল ছুট। এই তো দেখো না, আজ সন্ধেবেলা তাল গাছে বসে একা একা হাওয়া খাচ্ছিলুম, অমনি একদল চ্যাংড়া ভূত পিছন থেকে আমার মুন্ডুটা হ্যাঁচকা টানে খুলে নিয়ে ফুটবল খেলতে লাগলো। দেখো দেখো, খুলিতে ক জায়গায় চিড় খেয়ে গেছে, দেখো দেখো, হাত বুলিয়ে দেখো। নাড়ু বললেন, থাক থাক, বুঝতে পেরেছি। ছোকরাগুলোর বাপ মার কাছে নালিশ করলুম, কোনো লাভ হলো না, বরং হি হি করে হাসতে লাগলো। বুঝলুম তাদের আশকারাতেই করছে এসব। এখন তুমি বাপু আমাকে একটু আশ্রয় দাও। আমি? খুব অবাক গলায় বললেন নাড়ু। হ্যাঁ, তোমার এখন বেশ নাম ডাক। তোমার নামে আমাদের ওখানে বেশ ভয়ও পায় সবাই। তোমার কাছে থাকলে কেউ আর জ্বালাতনের সাহস পাবে না। এই দেখো না, আসছি যখন একদল ফেউয়ের মতো পেছনে লেগেছিল, কিন্তু যেই তোমার বাড়ির দিকে এলুম অমনি সবার সে কি দৌড়। আমি বাপু তোমার এখানেই থাকবো, তুমি না করো না, তোমার কাজকর্ম করে দেবক্ষণ। নাড়ু বললেন, কাজকর্মটা কথা নয়, আপনি হলেন গিয়ে গুরুদেব মানুষ, মানে ইয়ে কি গুরুদেব ভূত, আপনি থাকবেন, এ তো ভাগ্যের কথা। থাকুন যতদিন খুশি। হারু বলে, আশীর্বাদ করি বাবা, অনেক বড় হও, আমাকেও ছাপিয়ে যাও। তোমার নামে আমার জাত ভাইয়ের যেন দাঁত কপাটি যায়। অভাবের দরুন বয়সকালে সংসার ধর্ম করা হয়নি নাড়ু। যখন সুদিন ফিরেছে তখন বয়স গড়িয়ে গেছে অনেকটা, তাই বিয়ে শাদীর চিন্তা আর মাথায় আনেননি। একাই থাকেন, তা একা একলা মানুষের সংসার যেমন হয় তারটাও তেমন। একটু ছিঁড়ি ছাদের অভাব, বাড়ির চারপাশে আগাছার জঙ্গল, ঘরের মেঝেতে এক পুরো ধুলো, বিছানা লণ্ডভণ্ড, মশারি হয়তো টাঙানোই আছে সারাদিন। কয়েকদিন পর দেখা গেল বাড়ির যেন শ্রী ফিরেছে। আগাছা সাফ, টান টান বিছানা, তকতক করছে ঘরের মেঝে, সিলিংয়ে এতটুকু ঝুল ময়লা নেই। আরো অবাক অবাক কাণ্ড ঘটল তারপর। নাড়ু জাপদা পাতায় দত্তদের বাড়ি গেছেন কলে, গিয়ে দেখেন ব্যাগটাই আনা হয়নি, অথচ ব্যাগেই আছে ভূত তাড়ানোর সাজসজ্জা, অস্ত্রশস্ত্র, জড়িবুটি। কি হবে এখন? আবার তাহলে বাড়ি যেতে হয় নাড়ুকে, সে তো অনেকটা পথ। এদিকে দত্তদের ছোট মেয়ে যাকে ভূতে ধরেছে তার খুব করুণ দশা। কি যেন একটু চিন্তা করলেন নাড়ু, তারপর একা একা দত্ত বাড়ির ছাদে উঠে গেলেন। নেমে এলেন একটু পরেই, হাতে সেই ব্যাগ। আর একদিন টগরপুরের চাটুর্যেদের বাড়ি যাচ্ছেন কলে, পথে মস্ত কালা নদী, বর্ষার দিন টইটম্বুর জল। একমাত্র বাঁশের সাঁকোটা ভেঙে গেছে আগের দিন রাতে। হঠাৎ দেখা গেল নাড়ু হাজির, জামা কাপড় একেবারে খটখটে শুকনো। সবার প্রশ্ন, কি করে এলেন ওঝা মশাই? আমরা তো আপনার আশা একরকম ছেড়েই দিয়েছিলুম। কিছু বললেন না নাড়ু, মুচকি হাসলেন শুধু। এসব কাহিনী যত ছড়িয়ে পড়তে লাগলো তত নাম যশ বাড়ল নাড়ু ওঝার।
কিন্তু দিনে দিনে তারও বয়স হলো। এখন কলেজ যাবার মতো শরীরে তাকত নেই। রোগী মাপ চেয়ে ফিরিয়ে দেন। একদিন হঠাৎ হারু ওঝার ভূত বলল, এটা কি ঠিক কাজ হচ্ছে? নাড়ু অবাক হয়ে বলল, কিসের কি কাজ? এই যে লক্ষ্মীকে ফিরিয়ে দিচ্ছ, ভূতে ধরা মানুষ হলো গিয়ে তোমার লক্ষ্মী। নাড়ু বলেন, তার শরীরে না কুলোলে কি করি বলুন? কিছু যদি মনে না করো তো একটা কথা বলি। বলুন বলুন, কি কথা? বলি কি, ভূত তাড়ানোর প্যাঁচ পয়জার সবই তো আমার জানা, মন্ত্রতন্ত্র দিব্যি স্মরণে আছে এখনো। তাই বলি কি, তোমার চেহারাটা ধারণ করে কাজটা তো আমি করে দিতে পারি। তোমার দুটো পয়সা হয় আর 5টা লোকের উপকারও হয়। একটু ভেবে নাড়ু বলেন, তা যখন বলছেন আর আপত্তি করি কেন? তারপর দেখা গেল নাড়ু ওঝা কাউকে ফেরাচ্ছেন না। ডাক দিলেই হাজির কিছুক্ষণের মধ্যে। আর বুড়ো বয়সে কাজকর্মের ওস্তাদি যেন আরো বেড়েছে। মানুষটা ঝড়ের গতিতে হাজির হয়, চোখের পলকে কাজ সাঙ্গ করে ফেলে। কেমন যেন পলকা পলকা ছায়া ছায়া ভাব শরীরে। লোকে বলা বলি করে, ভূত ঘেঁটে ঘেঁটে মানুষটাও যেন ভূত হয়ে গেছে বলে, আর কপালে হাত ঠেকিয়ে প্রণাম ঠুকে নেয় একটা। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প ডবল রোল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।